আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা একটা মালায়ালাম মিস্ট্রি থ্রিলার অন্ধকারা। নামটা শুনলেই বুঝতে পারেন বাংলায় যার মানে দাঁড়ায় অন্ধকার। অনেকদিন পর এমন একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সাসপেন্স থ্রিলার দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর সত্যি বলতে এই মুভিটা ঠিক সেই টাইপেরই। বাইরে থেকে যতটা সোজাসাপটা মনে হয়, ভেতরের রহস্যগুলো ঠিক ততটাই জটিল আর ধোয়াটে। পরিচালক গল্পটাকে এমনভাবে গেঁথেছেন যেন একটার পর একটা রহস্যের জাল খুলতে খুলতে আপনি আরও ভেতরে ঢুকে পড়ছেন। শেষ মুহূর্ত পর্যন্ত বোঝাই যায় না আসলে খেলাটা কে খেলছে। প্রতিটা সিন শেষে মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরতে থাকে, আসল সত্যিটা কোথায়, এরপর কি হতে চলেছে। তাই বেশি স্পয়লার না দিয়ে চলেন কিছু ইন্টারেস্টিং সিন দিয়ে মুভিটা শুরু করি। মুভির শুরুতেই দেখা যায় এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে একটা শূকরের ফার্ম, চারপাশে অদ্ভুত একটা নীরবতা, আর সেই সঙ্গে একের পর এক রহস্যময় দৃশ্য। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে অরবিন্দ নামের এক ট্যাক্সি ড্রাইভার কথা বলা শুরু করে। সে বলে জীবনে সবচেয়ে বড় যে জিনিসটা সে শিখেছে সেটা হলো নারী আর পুরুষের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আমরা সবাই মানুষ, আর মানুষ চাইলে এমন কিছু নেই যা সে করতে পারে না। যে কোনো কিছুই সম্ভব। এরপর সে একটু থেমে বলে, এই জিনিসটা আমাকে কে শিখিয়েছে জানেন? তারপরই দৃশ্য বদলে যায়। চলে আসে জঙ্গলের ভেতরের এক নির্জন বাগান বাড়ি। সেখানে এক ছেলে নেশাগ্রস্ত অবস্থায় হাতে ওষুধের ব্যাগ নিয়ে টলটল করে ঢুকে পড়ে। আগে থেকেই সেখানে আরেকজন তার জন্য অপেক্ষা করছিল। দুজন ইশারায় কথা বলে ভেতরের একটা গোপন ঘরে ঢুকে যায়। সেখানে দেখা যায় এক লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, মুখে টেপ লাগানো, যন্ত্রণায় কাতরাচ্ছে। ছেলে দুটো তার কাছ থেকে জোর করে রক্ত নেবার চেষ্টা করে। লোকটা বাধা দিলে তাকে নির্মমভাবে মারধর করা হয়। এরপর রক্ত নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় একই জায়গায় আরও একজন মানুষ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। যদিও মুখ ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু পা দেখে আন্দাজ করা যায় সে একজন মেয়ে। আর যে লোকটার কাছ থেকে রক্ত নেওয়া হলো সে আর কেউ না, ট্যাক্সি ড্রাইভার অরবিন্দ। এখন প্রশ্ন হলো, এই গভীর জঙ্গলের ভেতরে অরবিন্দ কেন এমনভাবে বাধা অবস্থায় আছে? আর তার পাশে থাকা সেই রহস্যময়ী মেয়েটি কে? যারা এসে তাকে মারধর করে রক্ত নিয়ে গেল, তাদের আসল উদ্দেশ্যই বাকি? চিন্তা করবেন না, ধীরে ধীরে সব রহস্য খুলে যাবে। তবে তার জন্য গল্পটা মন দিয়ে দেখতে হবে। এবার চলেন একটু পেছনে যাই। অতীতের এক দৃশ্যে দেখা যায় অরবিন্দ একটা মেয়েকে গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছে। মেয়েটির আচরণ শুরু থেকেই বেশ অদ্ভুত আর রহস্যময় লাগছিল। একই সময় শহরের এক নির্জন রাস্তায় সন্তোষ নামের এক লোককে দেখা যায়। কাছেই গাড়িতে বসে জসি নামের এক যুবক তাকে গোপনে নজর রাখছিল। সন্তোষ সেখান থেকে সরে যেতেই জসি দ্রুত মানুকে ফোন করে খবর দেয়। এরপর হিরোর মতো বিড়ি টানতে টানতে জর্জ নামে আরেকজন সামনে আসে। আপাতত এই মুখগুলো মনে রাখুন, পরে সব পরিষ্কার হয়ে যাবে। এরপর জসির খবর পেয়ে মানু আর জর্জ দ্রুত সেখানে রওনা দেয়। অন্যদিকে অরবিন্দের গাড়িতে থাকা ফিদা একটা হাসপাতালের সামনে নেমে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। এরপর গল্পটা ধীরে ধীরে আরও রহস্যময় দিকে এগোতে থাকে, যেখানে অনেক কিছুই সরাসরি বলা হয় না। এরপর কেনেথ নিজের অফিসে ফিরে ফিদাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কখন এলে? ফিদা জানতে চায়, স্যার আজকের কাজটা ঠিক মতো হয়েছে তো? কেনেথ শান্তভাবে বলে, সব ঠিক আছে, চিন্তা করো না। এরপর সে হঠাৎ জিজ্ঞেস করে, শুনেছি তুমি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছ? ফিদা একটু ভেবে উত্তর দেয়, হ্যাঁ, আসলে অস্ট্রেলিয়ার একটা হাসপাতালে হেড অফ নিউরোলজি পদে ভালো বেতনের চাকরি পেয়েছি, তাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন কেনেথ আবার প্রশ্ন করে, জর্জ কি তোমার সঙ্গে যাচ্ছে না? ফিদা জানায়, আপাতত সে একাই যাচ্ছে, জর্জ পরে সুবিধা মতো চলে আসবে। কেনেথ তখন একটু সাবধান করে বলে, তোমার এই যাওয়ার কারণে যেন আমাদের কোনো ঝামেলা না হয়। ফিদা আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করবেন না, আমার ওপর ভরসা রাখতে পারেন। এটা শুনে কেনেথ তার ড্রাইভারকে ফোন করে একটা ব্যাগ নিয়ে আসতে বলে। ড্রাইভার যখন ব্যাগটা হাতে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছিল, অরবিন্দ তখনই চোখ সরাতে পারছিল না। একটা অদ্ভুত রহস্যময় দৃষ্টি নিয়ে সে ব্যাগটার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর ড্রাইভার ব্যাগটা এনে দিলে কেনেথ সেটা ফিদার হাতে তুলে দিয়ে বলে, এটা তোমার আগের কাজের পারিশ্রমিক, বাকিটা তুমি যাওয়ার আগেই পেয়ে যাবে। ফিদা চুপচাপ টাকার ব্যাগটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই শাবানা নামের এক নার্স তার সামনে এসে দাঁড়ায়। তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা একে অপরকে আগে থেকেই ভালোভাবে চেনে। শাবানা একটু অনুরোধের সুরে বলে, ম্যাম, আমার জন্য একটা হোম নার্সের কাজের ব্যবস্থা করে দিন না। মাত্র 15,000 টাকায় সংসার চালানো এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। ফিদা তাকে শান্তভাবে দেখে, তারপর একরকম রহস্যময় ভঙ্গিতে বলে, শাবানা, তুমি একদম চিন্তা করো না, আমাকে শুধু 2 দিন সময় দাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর অরবিন্দের গাড়িতে করে ফেরার পথে ফিদার ফোনে হঠাৎ জর্জের কল আসে। জর্জ আসলে ফিদার প্রেমিক। ফোন ধরতেই সে জানতে চায় কাজ শেষ হয়েছে কিনা। ফিদা সংক্ষেপে উত্তর দেয়,
জর্জ তখন বলে, আমাদের দিকের কাজও প্রায় শেষ, লোকজন এখনো ভেতরের পরিষ্কারের কাজ করছে, তাই একটু বাইরে এসে তোমাকে ফোন দিলাম। আচ্ছা, তোমার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে ওরা কি বলল? সামনে অরবিন্দ বসে আছে দেখে ফিদা ধীরে বলে, এসব পরে কথা বলবো। পরিস্থিতি বুঝে জর্জও আর বাড়ায় না, শুধু বলে, ঠিক আছে, তুমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। এদিকে জঙ্গলের সেই ভয়ঙ্কর কাজ শেষ করে মানু আর জোসি প্রস্তুত হয়ে যায়। এরপর সবাই মিলে অ্যাম্বুলেন্সে করে শহরের দিকে রওনা দেয়। ফেরার পথে মানুষ মজা করে জর্জকে জিজ্ঞেস করে, কিরে, তুই ফিদার সাথে অস্ট্রেলিয়া যাচ্ছিস না? জর্জ একটু ভাব নিয়ে বলে, আরে ভাই, আমি তো এখানেই ভালো ইনকাম করছি, তাই যাওয়ার কোনো ইচ্ছাই নেই। মানুষ তখন হেসে বলে, তাহলে কি তোরা আলাদা হয়ে যাবি? জর্জ বিরক্ত মুখে জবাব দেয়, ধুর না, আলাদা হব কেন? তোরা আবার এসব বাড়িয়ে বলিস না। দেখ, ওর জীবনটা আমাদের মতো নয়, সে একজন ডাক্তার, ভালো একটা অফার পেয়েছে তাই যাচ্ছে, আর সারা জীবন একসাথে কাজ করতেই হবে এমন কোনো নিয়ম তো নেই, তাই না? সিনটা বদলাতেই দেখা যায় অরবিন্দ ফিদাকে তার বাসার সামনে নামিয়ে দিতে এসেছে। নামার আগে ফিদা হালকা স্বরে বলে, শোনো, আগামী মঙ্গলবার আমার কিছু ওষুধ লাগবে, তুমি এসে আমাকে নিয়ে যেও। অরবিন্দ মাথা নেড়ে শান্তভাবে বলে, ঠিক আছে ম্যাডাম। ফিদা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলে অরবিন্দের চোখ হঠাৎ আটকে যায় তার হাতে থাকা টাকার ব্যাগটার দিকে। এরপর তাকে নামিয়ে দিয়ে সে নিজের বাসার দিকে ফিরে যায়। সেখানে স্ত্রী অনু আর ছোট্ট মেয়ে আপুকে নিয়ে তার ছোট্ট সুখের সংসার। আপু তখন নুডলস খেতে খেতে টিভিতে কার্টুন দেখায় ব্যস্ত। অরবিন্দ মেয়েকে আদর করে রান্নাঘরে গিয়ে বউয়ের সাথে হালকা হাসি ঠাট্টায় মেতে ওঠে। বাইরে যতটা কঠিন আর ভয়ঙ্কর লাগে তাকে, ঘরে ফিরলে সে যেন একেবারেই অন্য মানুষ, নরম মনের, পরিবারকে ভালোবাসায় জড়িয়ে রাখা এক স্বামী আর বাবা। এদিকে সিন আবার ফিদার দিকে ফিরে আসে। তার ফোনে তখন একটি মেসেজ ভেসে ওঠে, চুক্তি সম্পন্ন হয়েছে, মোট 15 কোটি টাকা পাবে, ABVIOG ফাইনাল হিসেবে লক করা হয়েছে। এই মেসেজটা কে পাঠিয়েছে বা এর আসল মানে কি তা এখনো পরিষ্কার নয়, তবে টাকার অঙ্কটা দেখেই ফিদার ভেতরে চাপা রাগটা আরও বেড়ে যায়। অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারটা জর্জ কেন সবাইকে জানিয়ে দিল, এই ভাবনাটাই তাকে ভেতর থেকে অস্থির করে তুলছে। ধীরে ধীরে তার আচরণেও এক ধরনের কঠোরতা জমতে থাকে। ফিদা বিছানায় শুয়ে এসবই ভাবছিল, ঠিক তখনই জর্জ ঘরে এসে ফিদাকে চিন্তিত মুখে দেখে বলে, তোমাকে তো খুব টেনশনে লাগছে, এত ভাবছ কেন? আমি তো আছি। ফিদা তখন জোর করে একটা হাসি দিয়ে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তেই জর্জ নিজের গোপন পরিকল্পনার কথা খুলে বলে। তবে খালি হাতে না, একেবারে রাজাদের মতো বিলাসী জীবনই তার লক্ষ্য। আগামী সপ্তাহে ক্যানেথ যখন মানু আর জোশিকে টাকা তুলতে পাঠাবে, তখন জর্জ তাদের দুজনকেই সরিয়ে দিয়ে পুরো টাকাটা নিজের করে নেওয়ার পরিকল্পনা করে। তারপর ফিদাকে নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সে। কিন্তু আসল প্রশ্ন হল, ক্যানেথ আসলে কিসের টাকা তুলতে বলছে ওদের? আর চারদিকে যে এত বড় অঙ্কের লেনদেন ঘুরে বেড়াচ্ছে, এর পিছনে সত্যিটাই বাকি? এখানেই গল্পের আসল টুইস্ট লুকিয়ে আছে। পুরো মুভি জুড়ে একের পর এক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে, কিন্তু উত্তর মেলে না সহজে। সব রহস্যের পর্দা উঠবে একদম শেষের দিকে। জর্জ তার পুরো পরিকল্পনা ফিদাকে খুলে বলে, তারপর আলতো করে তার কপালে চুমু খায়। ঠিক তখনই ফিদার ফোনে একটা মেসেজ আসে। সেখানে দেখা যায় সে আসলে শ্রীলঙ্কার টিকিট কেটে রেখেছে। এখানেই গল্পে আসে নতুন মোড়। সবাইকে বলছে অস্ট্রেলিয়া যাবে, জর্জও সেটাই বিশ্বাস করছে, অথচ গোপনে সে শ্রীলঙ্কার ফ্লাইট বুক করে ফেলেছে। এরপর দৃশ্য যায় অরবিন্দের বাড়িতে। সে বারবার তার বন্ধু সন্তোষকে ফোন করছে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। কিছুদিন আগেই অরবিন্দ অন্য একজনের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে সন্তোষকে দিয়েছিল। এখন সন্তোষের কোনো খোঁজ নেই। আনু বিরক্ত হয়ে বলে, তোমার বন্ধু ইচ্ছে করেই তোমাকে এড়িয়ে চলছে যাতে টাকা না ফেরত দিতে হয়। অরবিন্দ তাকে থামিয়ে বলে, না, ওর নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে, হয়তো কোথাও নেশার মধ্যে পড়ে আছে। আনু হতাশ গলায় বলে, আমাদের টাকাটা মেরে দিয়ে সে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমাদের কত দরকার সেটা তুমি বুঝছো না। ব্যাংকের লোন বাকি, আর ডাক্তারও বলে দিয়েছে 6 মাসের মধ্যে মেয়ের অপারেশন করাতেই হবে। সব জেনেও তুমি কিভাবে অন্যের কাছ থেকে ধার নিয়ে বন্ধুকে টাকা দিলে? কথাগুলো শুনে অরবিন্দ চুপ হয়ে যায়। এরপর দেখা যায় ফিদা তার কথা মতো নার্স শাবানার নতুন চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ফিদা যে অ্যাপার্টমেন্টে থাকে সেখানকারই একটি ফ্ল্যাটে এক মেয়ে তার অসুস্থ মায়ের সঙ্গে থাকে। শাবানার কাজ হবে সেই বৃদ্ধ মহিলার দেখাশোনা করা। তবে কাজ বুঝিয়ে দেওয়ার সময় ফিদা তাকে এক অদ্ভুত সতর্কবার্তা দেয়, যদি কখনো আমার সঙ্গে তোমার দেখা হয় তাহলে এমনভাবে আচরণ করবে যেন তুমি আমাকে চেনোই না। আর মনে রেখো, এই চাকরিটাই তোমার জীবনের সব অভাব খুঁচিয়ে দিতে পারে। ফিদার এই রহস্যময় কথার মানে তখনও স্পষ্ট হয় না। এরপর শাবানা কাজে যোগ দিলে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এরপর কি হয় সেটা জানতে হলে পুরো গল্পটাই দেখতে হবে। আরিফা কি শেষ পর্যন্ত নতুন কাজটা নেয়? এরপর দেখা যায় ফিদা একটি ফার্মেসি থেকে কিছু সার্জিক্যাল সরঞ্জাম কিনছে। অন্যদিকে গাড়িতে বসে অরবিন্দ তার মানিব্যাগ খুলে ভেতরের অল্প টাকার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। হতাশ হয়ে সে টাকাগুলো নাড়াচাড়া করতে থাকে। ঠিক তখনই ফিদা গাড়িতে উঠে পড়ে, আর অরবিন্দ নিজেকে সামলে গাড়ি চালাতে শুরু করে।
কিছু দূর যাওয়ার পর ফিদা হঠাৎ গাড়ি থামাতে বলে এবং জানায় আগামী মঙ্গলবার বিকেলে তার একটা দূরের যাত্রা আছে, সেদিন তাকে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, ওই দিন অন্য কোনো বুকিং যেন না নেয়। অরবিন্দ মাথা নাড়িয়ে বলে, জি ম্যাডাম। ফিদা গাড়ি থেকে নামতেই অরবিন্দ দূর থেকে তাকে সন্দেহ ভরা চোখে দেখতে থাকে। হঠাৎ ফিদা পেছনে ফিরে তাকালে অরবিন্দ দ্রুত গাড়ি ঘুরিয়ে সেখান থেকে সরে যায়। তবে একটু দূরে গিয়ে গাড়ি থামিয়ে লুকিয়ে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করতে থাকে। ফিদা তখন গ্যারেজে রাখা একটি গাড়িতে উঠে বসে, যেখানে নতুন এক লোকের দেখা মেলে। লোকটি ফিদার হাতে কয়েক বান্ডিল টাকা, সঙ্গে টিকিট আর ভিসা দিয়ে বলে, তুমি যা চেয়েছিলে সবই দিয়েছি, এখন শুধু একটা কথা, এই বিষয়টা যেন ক্যানেথ কিছুতেই না জানতে পারে। ফিদা শান্তভাবে বলে, চিন্তা করবেন না, আমি সামলে নেব। এরপর লোকটার সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে আসতেই অরবিন্দ দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু পুরো ঘটনাটা ফিদার নজরে এড়ায় না। দৃশ্য বদলে দেখা যায় অরবিন্দ গাড়ি চালাচ্ছে। এমন সময় তার স্ত্রী আনু ফোন করে বলে, বাসায় ফেরার পথে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে আসবে, মনে হচ্ছে সে প্রেগনেন্ট। খবরটা শুনে অরবিন্দ মুহূর্তেই খুশি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, নিয়ে আসছি। আনু আবার মনে করিয়ে দেয় যেন ভুলে না যায়। এরপর দৃশ্য যায় একটি রেস্টুরেন্টে, যেখানে জেসন নামের এক ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তর্ক করছে। জেসন আর অরবিন্দ ছোটবেলার বন্ধু। অরবিন্দ তার কাছ থেকে 1 লাখ টাকা ধার চেয়েছে, আর জেসন রাজিও হয়েছে। কিন্তু জেসনের গার্লফ্রেন্ড বিষয়টা ভালোভাবে নেয় না। তার মতে হঠাৎ এত টাকা ধার দিলে পরে সম্পর্ক নষ্ট হতে পারে। ঠিক তখনই অরবিন্দ সেখানে পৌঁছে যায়। মুভির শুরু থেকে এখন পর্যন্ত অরবিন্দকে ঠিকভাবে হাঁটতে দেখা যায়নি। এবার বোঝা যায় তার পায়ে সমস্যা আছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। অরবিন্দ আসতেই জেসন বলে, দোস্ত, হঠাৎ এত টাকার দরকার কেন? অরবিন্দ বলে, বন্ধুর জন্য একজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম, এখন সে ফেরত দিতে পারছে না, তাই আমাকে দায় নিতে হচ্ছে। কথা শুনে জেসন কোনো দ্বিধা না করে 1 লাখ টাকা তার হাতে তুলে দেয়। কিন্তু পাশের টেবিলে বসা 2 ছিনতাইকারী পুরো বিষয়টা লক্ষ্য করে ফেলে। অরবিন্দ টাকা নিয়ে বের হতেই তারা চুপি চুপি তার পিছু নেয়। গাড়িতে ওঠার সময় হঠাৎ তার উপর হামলা চালায় ছিনতাইকারীরা। পায়ের সমস্যার কারণে অরবিন্দ তাদের সঙ্গে লড়তে পারে না, বরং উল্টো দিকে দৌড়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর দৃশ্য যায় অরবিন্দের বাড়িতে। আনু বারবার ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। অন্যদিকে গভীর রাতে পুলিশের টহল গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির ভিতর থেকে অরবিন্দকে ঘুমন্ত অবস্থায় খুঁজে পায়। সন্দেহ হলে পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করে। অরবিন্দ ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না স্যার, কিছু হয়নি। এরপর পুলিশ সব খুলে বলতে বললে পুরো ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখা যায়। সেখানে দেখা যায় অরবিন্দ উল্টো পথে দৌড়ে গিয়ে গাড়ি নিয়ে ছিনতাইকারীদের পিছু নিয়েছিল। একসময় তারা শহর ছেড়ে নির্জন গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। সেখানে গিয়ে অরবিন্দ পুরোপুরি অসহায় হয়ে পড়ে। পায়ের সমস্যার কারণে সে তাদের সঙ্গে পেরে ওঠে না, মার খেতে থাকে। একজন তাকে মারতে থাকলে আরেকজন বলে, ছেড়ে দে, লোকটা পঙ্গু, এভাবে মারলে মরে যাবে। এরপর তারা পালিয়ে যায়, আর অরবিন্দ চিৎকার করতে থাকে। বর্তমান সময়ে ফিরে এসে পুলিশ সব শুনে কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, কত টাকা নিয়েছে? অরবিন্দ কান্না ভেজা গলায় বলে, 1 লাখ, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ফিরছিলাম। পুলিশ তাকে আশ্বস্ত করে বলে, সিসিটিভি দেখে অপরাধীদের ধরা হবে। এরপর থানায় নিজের নম্বর দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে ধীরে ধীরে প্রকাশ পায় আসল সত্য। যাকে সবাই অসহায় আর পঙ্গু ভেবেছিল, সেই অরবিন্দের ভেতরেই লুকিয়ে আছে এক ভিন্ন রহস্য। আসল ঘটনা ছিল পুরোই উল্টো। বাসায় ফিরে অরবিন্দ অন্য দিনের মতো সরাসরি স্ত্রী সন্তানের কাছে না গিয়ে গাড়ির ভেতর চুপচাপ বসে থাকে। বিষয়টা আনুর চোখে পড়তেই সে বাইরে এসে দেখে অরবিন্দ গাড়ি পরিষ্কার করছে। অবাক হয়ে আনু জিজ্ঞেস করে, এত রাতে গাড়ি ধুচ্ছ কেন? কিন্তু অরবিন্দ কোনো উত্তর দেয় না। একটু পর আনু আবার বলে, প্রেগন্যান্সি কিট এনেছ? বিরক্ত গলায় অরবিন্দ বলে, ভুলে গেছি। আনু হতভম্ব হয়ে বলে, ভুলে গেছো মানে? এবার অরবিন্দ রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে, বললাম তো ভুলে গেছি, এখন যাও এখান থেকে। আনু তখন খেয়াল করে তার শার্ট ছেঁড়া। সে কারণ জানতে চাইতেই অরবিন্দ হঠাৎ ভয়ঙ্করভাবে ক্ষেপে যায়। প্রায় পাগলের মতো আচরণ করে বারবার বলতে থাকে, প্লিজ চলে যাও, মাথা খেও না। আনু চুপচাপ সরে গেলে অরবিন্দ নিজের মাথায় 1 বালতি পানি ঢেলে দেয় আর রাগে ফুঁসতে থাকে। এরপর দৃশ্য চলে যায় ফিদার ফ্ল্যাটে। সেখানে জর্জ অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত, সুটকেস গোছাচ্ছে। কিন্তু ফিদাকে অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছিল। জর্জ তাকে বুঝিয়ে বলে, আমরা যেটা করতে যাচ্ছি ঝুঁকি আছি ঠিকই, কিন্তু টাকার অঙ্কটা বিশাল। এরপর সে পুরো প্ল্যান খুলে বলে। পরদিন যোশী কোটি কোটি টাকা নিয়ে নির্জন শুকুরের ফার্মে যাবে। সেখানেই তারা হামলা করে সব টাকা লুট করবে। সবচেয়ে বড় সুবিধে, সেদিন মানু আর রিশাদ শহরে থাকবে না, তাই ধরা করার ভয় কম। পরদিন সকালে জর্জ মিশনের জন্য প্রস্তুত হয়। ড্রয়ার খুলে নিজের বিশেষ পিস্তল বের করতেই ফিদা আতঙ্কে বলে, তুমি কি ওকে মেরে ফেলবে? জর্জ তাকে শান্ত করে বলে, এত ভয় পেও না, আমি জানি কি করছি, তুমি শুধু এয়ারপোর্টের জন্য প্রস্তুত থাকো। ফিদা অসহায় গলায় বলে, দ্রুত ফিরে এসো। জর্জ তার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। কিন্তু দরজা বন্ধ হতেই ফিদার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে।
সে অরবিন্দকে ফোন করে বড় একটা স্যুটকেস আনার কথা বলে, আর অরবিন্দও রাজি হয়ে যায়। কিন্তু এত বড় স্যুটকেসের পেছনে কি রহস্য, সেটাই প্রশ্ন হয়ে থাকে। অন্যদিকে অরবিন্দ ট্রিপে বের হলে আনু বারবার ফোন করে তাকে প্রেগন্যান্সি টেস্ট কিট আনার কথা মনে করিয়ে দেয়। বিরক্ত হয়ে অরবিন্দ ফোন কেটে দেয়। ঠিক তখনই জর্জ এসে তার ট্যাক্সিতে ওঠে। অরবিন্দ তাকে চিনত না। জর্জ দূরে যাওয়ার অনুরোধ করলে প্রথমে সে রাজি হয় না, পরে বাধ্য হয়ে রওনা দেয়। এদিকে মানু আর রিশাদ জর্জের বাসায় গিয়ে জানতে পারে সে 2 সপ্তাহ আগেই ফিদাকে নিয়ে উধাও হয়েছে। খবরটা শুনে মানুর সন্দেহ আরও বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে ক্যানকে ফোন করে জানায় জর্জ আর ফিদা নিশ্চয়ই বড় ষড়যন্ত্র করছে। ক্যান ক্ষিপ্ত হয়ে তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। এরপর মানু আর রিশাদ পুরো শহর জুড়ে খোঁজ শুরু করে। অন্যদিকে যোশী একাই কোটি টাকার ব্যাগ নিয়ে শুকুরের ফার্মে পৌঁছে যায়। সেখানে সে রহস্যজনকভাবে শুকুরদের কিছু একটা খাওয়ায়। ঠিক তখনই দৃশ্য আবার ফিরে আসে ফিদার অ্যাপার্টমেন্টে, যেখানে শাবানা তার রোগী ফাতেমাকে নিয়ে বেরো হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক একই সময় ফিদাও বেরো হওয়ার জন্য তৈরি হয়। পরিকল্পনা অনুযায়ী তারা একে অপরকে চেনেই না এমনভাবে আচরণ করে। বোরখা পরা ফাতেমার দিকে ফিদা এক মুহূর্ত অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তারপর সিকিউরিটি গার্ডকে ফ্ল্যাটের চাবি দিয়ে বলে জর্জ এলে তাকে চাবিটা দিও। গার্ড মাথা নেড়ে সম্মতি দেয়। এরপর দৃশ্য আবার চলে যায় সেই নির্জন শুকুরের খামারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই জর্জ হঠাৎ হামলা করে বসে। চিৎকার করে বলে, টাকাগুলো কোথায়? যোশী শান্ত গলায় বলে, মানু আর রিশাদ এলে তোর ভাগ পেয়ে যাবি। জর্জ ক্ষিপ্ত হয়ে বলে, ভাগের কথা বাদ দে, পুরো টাকাই চাই। যোশী হেসে বলে, তুই কি ওই ডাক্তার গার্লফ্রেন্ড নিয়ে পালাবি? জর্জ পিস্তল তাক করে চিৎকার করে, চুপ, টাকা কোথায়? যোশী শান্তভাবে চাবি ছুড়ে দিয়ে বলে, গাড়িতে আছে। ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটে। জর্জ গুলি করে বসে যোশীকে। মুহূর্তেই সব থেমে যায়। দূর থেকে অরবিন্দ এই দৃশ্য দেখে আতঙ্কে কাঁপতে থাকে এবং দ্রুত পালিয়ে যায়। বাসায় ফিরে আনু তাকে জিজ্ঞেস করে, টেস্ট কিট এনেছ? অরবিন্দ অস্বস্তিতে বলে, ভুলে গেছি। পরে আবার বলে, না না, গাড়িতে রেখেছি। সে আবার বেরিয়ে গিয়ে কিট নিয়ে আসে। আনু দূর থেকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতে ফিদার অ্যাপার্টমেন্টে ফিরে আসে শাবানা, সঙ্গে বোরখা পরা এক নারী। সিকিউরিটি তাকে সন্দেহের চোখে দেখে। অন্যদিকে মানু আর রিশাদ শুকুরের ফার্মে গিয়ে দেখে যোশীর নিথর দেহ পড়ে আছে। মানু ঠান্ডা গলায় বলে, লাশটা কেটে শুকুরদের খাইয়ে দাও আর টাকা খুঁজে বের করো। এদিকে জর্জ টাকার ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু দরজা খুলে দেখে ফিদা নেই। সিকিউরিটি জানায় সে চাবি দিয়ে বেরিয়ে গেছে। ফোন বন্ধ। জর্জ পুরো ঘর খুঁজে ফেলে। হঠাৎ কিছু একটা ভেঙে পড়ার শব্দ হয়। সে বুঝতে পারে কেউ আছে, কিন্তু সে শাওয়ার নিতে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে শোনা যায়, সরি জর্জ, আমাদের মধ্যে একজনকে মরতেই হতো। ফিদা আঘাত করে বসে। সব শেষ করে সে শান্তভাবে পানি খায়, যেন কিছুই হয়নি। এরপর নতুন পরিকল্পনায় এগোতে থাকে। ফিদা শাবানাকে ফোন করে জানায়, আর পরিকল্পনা অনুযায়ী শাবানা সিসিটিভি জ্যাম করে অ্যাপার্টমেন্টে আসে। দরজা খুলতেই রক্তাক্ত ফিদাকে দেখে সে থমকে যায়, কিন্তু টাকার লোভে নিজেকে সামলে নেয়। এখন রাত 9টা। আসল সত্যটা বোঝার জন্য একটু পিছিয়ে যেতে হয় বিকেল 4টে, যখন ফিদা গাড়ির চাবি রেখে বেরিয়েছিল। তখন শাবানা ফাতেমাকে একটা ফাংশনে নামিয়ে দিতে গিয়েছিল। নামার সময় ফাতেমা বলেছিল, দেরি হবে, তুমি ঘুম পাড়িয়ে দিও। ঠিক সেই সময় ফিদা শাবানাকে লোকেশন পাঠায়। শাবানা সেখানে গিয়ে দেখে বোরখা পরা ফিদা দাঁড়িয়ে আছে। অবাক হলেও কিছু বলার আগেই ফিদা বলে, এখন প্রশ্ন না, আমার অ্যাপার্টমেন্টে চলো। আর সেখানেই ধীরে ধীরে স্পষ্ট হয় আসল সত্য। বোরখা পরা সেই নারী ফাতেমা নয়, আসলে পুরো খেলাটা চালাচ্ছিল ফিদাই। আর তোমার মতো সিকিউরিটি গার্ডও বুঝতেই পারেনি যে ওটা আসলে ফিদাই ছিল। তাদের ধারণা ছিল ফিদা তখনও বাইরে আছে, ভেতরে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। এই সুযোগটাই কাজে লাগিয়ে ফিদা শাবানার ফ্ল্যাটে ঢুকে দ্রুত বোরখা বদলে নেয়। তারপর শাবানাকে কিছু অদ্ভুত কাজ করতে বলে, কিন্তু শাবানা প্রথমে রাজি হয় না। পরে টাকার লোভ দেখাতেই সে নরম হয়ে যায়। এরপর ফিদা নিজের ফ্ল্যাটে ফিরে দরজাটা ভালো করে লক করে দেয়, যেন বাইরে থেকে কেউ বুঝতেই না পারে ভেতরে কেউ আছে। তারপর সে অপেক্ষা করতে থাকে জর্জের ফেরার জন্য, আর একই সাথে অরবিন্দকে ফোন দেয়। অরবিন্দ তখনও টেনশনে নিজের গাড়ি পরিষ্কার করছিল। ফিদা জিজ্ঞেস করে, তুমি কি আবার স্যুটকেসটা কিনেছ? অরবিন্দ বলে, না, কিনতে যাওয়ার জন্যই বের হচ্ছিলাম। ফিদা শুধু তাড়াহুড়ো করে বলে, তাড়াতাড়ি নিয়ে নাও। কথাটা শেষ হতেই অরবিন্দ আর এক মুহূর্ত দেরি না করে স্যুটকেস কিনতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জর্জ বাসায় ফিরে দরজা লক দেখে থমকে যায়। দারোয়ান এসে চাবি দিয়ে বলে, ফিদা ম্যাডাম বাইরে গেছেন, এখনো ফেরেননি। সেই চাবি দিয়েই ভেতরে ঢোকে, আর ঠিক সেখান থেকেই শুরু হয় সব অদ্ভুত ঘটনা। এদিকে ফিদার কিছু রহস্যময় দৃশ্য দেখানো হয়। সে জর্জের সাথে কি করছে আর কেন করছে সেটা দেখে মাথায় শুধু প্রশ্ন ঘুরতে থাকে। দর্শক শুধু ভাবতেই থাকে, জর্জকে মারল ঠিক আছে, কিন্তু লাশের সাথে এইসব কেন? আসল টুইস্টটা লুকিয়ে এখানেই। এরপর দৃশ্য চলে যায় অরবিন্দের বাসায়। হঠাৎ আনু দেখে তার বড় আপু অজ্ঞান হয়ে পড়ে আছে। সে পাগলের মতো অরবিন্দকে ফোন করতে থাকে, কিন্তু অরবিন্দ তখনও স্যুটকেস কেনার কাজে ব্যস্ত।
উপায় না পেয়ে আনু দেরি না করে অটো নিয়ে হাসপাতালে ছুটে যায়। কিছুক্ষণ পর অরবিন্দ ফোন ব্যাক করে, কিন্তু তাড়াহুড়োর কারণে আনু ফোনটা বাসায় ফেলে আসে, তাই তাদের আর কথা হয় না। অন্যদিকে ফিদাকে দেখা যায় বোরখার নিচে খুব সাবধানে একটা বক্স লুকিয়ে ফেলছে। শাবানা অবাক চোখে সবটা দেখে। ফিদা বলে, কাজ শেষ, এখন থেকে আমরা কেউ কাউকে চিনি না। এরপর তারা নির্জন জায়গায় যায়। সেখানে আগে থেকেই একজন লোক এসে ফিদাকে অনেকগুলো টাকার বান্ডিল দেয়। এই লোকটা আগেও তাকে টাকা দিয়েছিল। ফিদা টাকাগুলো নিয়ে শাবানাকে একটা বান্ডিল দিয়ে বলে, এটা তোমার অংশ, আমাদের কাজ শেষ, এরপর আর কোনো সম্পর্ক নেই। শাবানা চুপচাপ টাকা নিয়ে কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ফিদা আবার বোরখা পরে এমনভাবে বের হয় যেন কেউ তাকে চিনতেই না পারে। ফিরে এসে দারোয়ান বলে, ম্যাডাম, জর্জ স্যার এসেছেন, চাবি দিয়ে দিয়েছি। ফিদা শান্তভাবে বলে, ঠিক আছে, এই টাকাটা দিয়ে এক বোতল ভালো কিছু আনো, বাকি যা থাকবে তোমার বকশিস। দারোয়ান খুশিতে কাজ করতে চলে যায়। ফিদা ফ্ল্যাটে ঢুকে টাকাগুলো সুটকেসে ভরে ফেলে। তারপর হঠাৎ অরবিন্দকে ফোন করে কান্নার অভিনয় শুরু করে। অরবি, তুমি কোথায়? প্লিজ এখনই আসো, আমি অনেক বড় বিপদে আছি। এত কান্না শুনে অরবিন্দ কিছু না ভেবেই বেরিয়ে পড়ে। ঠিকানা জেনে সে দ্রুত ফিদার ফ্ল্যাটে পৌঁছে দরজায় কলিং বেল দেয়। ফিদা দরজা খুলতেই নাটক শুরু হয়। সে কাঁদতে কাঁদতে অরবিন্দকে জড়িয়ে ধরে, আর সেই মুহূর্তেই অদ্ভুতভাবে রক্তের দাগ লেগে যায় অরবিন্দের গায়ে। অরবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনার গায়ে রক্ত কেন? ঠিক তখনই আবার কলিং বেল বেজে ওঠে, আর ফিদা ধীরে ধীরে মাথা তুলে বলে, ও এসেছে। কি আর করার, বাধ্য হয়েই অরবিন্দ দরজাটা খুলতে যায়। ঠিক তখনই দেখে এই ফাঁকে ফিদা কোথাও যেন লুকিয়ে পড়েছে। অরবিন্দ একটু দরজা ফাঁক করে বাইরে তাকায়। গার্ড একটা বোতল দিতে এসেছে, কিন্তু কথা ছিল ফিদা কল করলে তবেই গার্ড আসবে। মানে ফিদাই আগে থেকেই গার্ডকে কল করে রেখেছে। চালাকির শেষ নেই। গার্ড ভেতরে ম্যাডামের খোঁজ করলে অরবিন্দ বলে, ম্যাম এখন ব্যস্ত আছেন, কি দরকার আপনার? গার্ড জানায় এটা ম্যামের জন্যই আনা হয়েছে। অরবিন্দ নিজেই সেটা হাতে নেয়। তখন গার্ড হঠাৎ বলে ওঠে, তোমার শার্টের রক্তের মতো এসব কি? এই কথাটা শুনেই অরবিন্দ ভয়ে ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে তাকিয়ে দেখে গার্ড কিছু না ভেবেই চলে যাচ্ছে। এতে অরবিন্দ যেন হাঁপ ছেড়ে বাঁচে। ঠিক তখনই ফিদা এসে কাঁদতে কাঁদতে থ্যাংক ইউ বলে অরবিন্দকে জড়িয়ে ধরে, আর সেই কান্নার আড়ালেই চুপি চুপি দরজার চাবিটা নিজের কাছে নিয়ে নেয়। এটা দেখেই বোঝা যায় ফিদার মাথায় অবশ্যই বড় কোনো প্ল্যান চলছে। ফিদার কান্না একটু থামলে অরবিন্দ জিজ্ঞেস করে, ম্যাম, আসলে কি হয়েছে আমাকে বলুন। ফিদা কাঁদতে কাঁদতে বলে, আমার একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল ম্যাডাম? অরবিন্দ জানতে চায়। ফিদা সামনে আঙুল তুলে কিছু একটা দেখায়। মুহূর্তেই অরবিন্দের চোখ আটকে যায়। আরে, এটা তো সেই লোক যাকে সে আজই নিজের গাড়িতে লিফট দিয়েছিল। অরবিন্দ জিজ্ঞেস করে, ম্যাম, এ কে? এর সাথে আপনার কি সম্পর্ক? ফিদা চুপ করে থাকে, তারপর ধীরে বলে, রিল্যাক্স অরবিন্দ, এসব না জানলেও চলবে। এদিকে অরবিন্দের ভয়ে অবস্থা খারাপ। সে তাড়াহুড়ো করে বলে, সরি ম্যাডাম, আমি আপনাকে হেল্প করতে পারবো না। এই বলে দরজার দিকে যেতে নিতেই ফিদা মনে মনে একটা ঠান্ডা হাসি দেয়। তখনই বোঝা যায় ফিদা কেন দরজাটা লক করেছিল আর চাবিটা নিজের কাছে রেখেছিল। অরবিন্দ দরজা খুলতে না পেরে কাঁপা গলায় বলে, ম্যাম, আমাকে যেতে দিন, প্লিজ, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। ঠিক তখনই ফিদা ঠান্ডা গলায় বলে, এই দিনের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমি ইচ্ছে করেই তোমার সাথে ভালো সম্পর্ক তৈরি করেছি, যাতে আজকের কাজটা তোমাকে দিয়ে করাতে পারি। অরবিন্দ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফিদা হুমকি দিয়ে বলে, এখন যদি আমি ধরা পড়ি তুমিও ফেসে যাবে, পুলিশকে বলবো তোমার সাথে আমার সম্পর্ক ছিল। সে আবার বলে, ভাবছ কি? প্রমাণ আছে। গার্ড তোমাকে রক্তমাখা শার্ট পরে আমার ফ্ল্যাটে দেখেছে। এখন আমাকে বাঁচানো ছাড়া তোমার কোনো পথ নেই। অরবিন্দ রাগে কেঁপে কেঁপে বলে, একজন নারী হয়ে এটা কিভাবে পারলে? ফিদা শান্ত গলায় জবাব দেয়, নারী পুরুষ আলাদা কিছু নয়, আমরা সবাই মানুষ, আর মানুষ চাইলে সবই করতে পারে। এই কথাটাই যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। টেনশনে অরবিন্দ একেবারে ভেঙে পড়ে। তখন ফিদা একটা গ্লাস পানি এগিয়ে দেয়। অরবিন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে। ফিদা বলে, শোনো, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, শুধু দুটো কাজ করে দিলে তুমি এই ঝামেলা থেকে বেরিয়ে যাবে। অরবিন্দ জানতে চায়, কি কাজ? কোনো উত্তর না দিয়ে ফিদা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। রাগে অরবিন্দ গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। ওপরে উঠে ফিদা কি করছে সেটা দেখার মতো। এদিকে অরবিন্দ সিঁড়িতে বসে টেনশনে ভেঙে পড়ছে। ঠিক তখনই তার বউ আনুর ফোন আসে। ফোন ধরতেই আনু কান্নায় ভেঙে পড়ে বলে, অরবিন্দ, আমাদের মেয়ের অবস্থা খুব খারাপ, হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করতে হবে, না হলে বাঁচবে না। কিন্তু টাকা লাগবে, কালকের মধ্যে দিতে হবে, তুমি কিছু করো। এই কথা শুনে অরবিন্দের মাথা ঘুরে যায়। সে দৌড়ে ফিদার কাছে যায়। ওপরে উঠতেই দেখে খাটের ওপর দুটো সুটকেস ভর্তি শুধু টাকা আর টাকা। অরবিন্দ তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। বাইরে এসে সিগারেট জ্বালিয়ে গভীরভাবে ভাবতে থাকে। ফিদা সব গুছিয়ে বড় সুটকেসে ভরার পর অরবিন্দ সেটি গাড়িতে তুলতে সাহায্য করে। এরপর ফিদা নিজেই গাড়ি চালিয়ে বের হয়, যেন কোথাও কিছু শেষ করতে যাচ্ছে। অরবিন্দ কিছুদূর যেতেই মেন রোডে পুলিশ চেকপোস্টে পড়ে। ভয়ে সে রাস্তা ঘুরিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্য আরেকটা চেকপোস্টে ধরা পড়ে। পুলিশ বলে, গাড়ি থামাও, চেকিং হবে। অরবিন্দের বুক ধক করে ওঠে। চেক করা হয়, কিছুই পাওয়া যায় না। এবার ডিকি খোলার পালা।
অরবিন্দ বুঝে যায় এবার ফেসে গেছে, কিন্তু আশ্চর্যভাবে পেছনেও কিছুই নেই। মানে সুটকেসটা গেল কোথায়? যাই হোক, পুলিশ গাড়িতে তেমন কিছু না পাওয়ায় অরবিনকে ছেড়ে দেয়া হয়। তারপর সে সোজা ফিদার ফ্ল্যাটে ফিরে আসে। ফ্ল্যাটে পৌঁছে কলিং বেল চাপতেই দরজা খুলে যায়। ভেতরে ঢুকেই দেখে ফিদা একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, পাশে রাখা সেই 2টা টাকা ভর্তি সুটকেস। ফিদা শান্ত গলায় বলে, সুটকেসগুলো গাড়িতে তোলো। অরবিন কোনো কথা না বলে চুপচাপ সেগুলো তুলতে শুরু করে। ঠিক তখনই ফিদা হঠাৎ জিজ্ঞেস করে, জর্জের বডিটা কোথায় ফেলেছ? পুলিশ যদি খুঁজে পায়? অরবিন্দ এবারও কোনো উত্তর দেয় না, শুধু নীরবে কাজ করতে থাকে। ফিদার চোখে তখনই হালকা সন্দেহ জমে ওঠে। অরবিন্দকে আর আগের মতো সহজ মানুষ মনে হচ্ছে না। ফিদা আবারও তাকে নির্দেশ দিতে থাকে। অরবিন্দ বাধ্য ছেলের মতো গাড়ি চালায়, তবে মাঝে মধ্যেই আয়নায় তাকিয়ে ফিদাকে দেখে নিচ্ছে সে। ফিদা সেটা টের পেয়ে যায়। তারপর আর চোখে নিজের পিস্তলটা লোড করে নেয়। কিছুক্ষণ পর সে বলে, বামে মোড় নাও। অরবিন্দ অবাক হয়ে বলে, ম্যাম, এটা তো শুকুরের ফার্মের রাস্তা। ফিদা একটু থেমে যায়, চোখ সরু করে জিজ্ঞেস করে, কি বললে? তুমি কিভাবে জানলে? আগে এসেছ এখানে? অরবিন্দ শান্ত গলায় বলে, না ম্যাডাম, শুধু শুনেছি। এই কথাটাই ফিদার ভেতরে একটা অস্বস্তি তৈরি করে, কারণ এই জায়গার কথা বাইরের কেউ জানার কথা না, শুধু তাদের গ্যাংয়ের লোকজন ছাড়া। ঠিক তখনই পিছন থেকে আরেকটা গাড়ির আলো দেখা যায়। ফিদা দ্রুত অরবিন্দকে গতি বাড়াতে বলে। পিছনের গাড়িতে থাকা মানু আর রিশাদ আলো দেখে চিনে ফেলে সামনের গাড়িতে ফিদা আছে। সঙ্গে সঙ্গেই তারা ধাওয়া শুরু করে। একসময় তীব্র চেজ শুরু হয়। শেষ পর্যন্ত মানু আর রিশাদ গাড়িটা ওভারটেক করে সামনে দাঁড় করিয়ে দেয়। তারা দেরি না করে অরবিন্দকে টেনে নামিয়ে আনে। ফিদাকে ধরতে গেলে হঠাৎই সে পিস্তল তুলে ধরে, কিন্তু মুহূর্তেই মানু ঝাঁপিয়ে পড়ে পিস্তলটা কেড়ে নেয়। এরপর সবাই মিলে ফিদা আর অরবিন্দকে নিয়ে যায় সেই শুকুরের ফার্মে। আর সেখানেই সামনে আসে সেই দৃশ্যটা যেটা দিয়ে গল্পটা শুরু হয়েছিল। ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে থাকে। বোঝা যায় এতক্ষণ যা দেখা গেছে তার পেছনের সত্যিটা এখনো অনেক গভীর। প্রশ্ন একটাই, ফিদা, কেনে, জর্জ, মানু, রিশাদ, ইরশাদ এদের আসল সম্পর্কটা কি? কেন তারা মানুষের ব্লাড স্যাম্পল নিয়ে তারপর খুন করছে? আর এর বদলে কোটি কোটি টাকা আসছে কোথা থেকে? আর অরবিন্দের আসল ভূমিকা কি? সে কি সত্যি নায়ক, নাকি এই পুরো ঘটনার সবচেয়ে বড় ভিলেন? আর তার সেই ন্যাংরা পায়ের রহস্যটাই বাকি। একটার পর একটা প্রশ্ন ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এরপর দেখা যায় মানু আর রিশাদ ফিরে এসেছে ব্লাড স্যাম্পল টেস্ট করিয়ে। সাথে অরবিন্দ আর ফিদার জন্য খাবারও নিয়ে আসে তারা। এসে তারা ফিদার হাত পা খুলে দেয়। তারপর জিজ্ঞেস করে, বল, জর্জ কোথায়? জসিকে মেরে কোথায় লুকিয়েছিস? ফিদা কোনো উত্তর দেয় না, শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে। রিশাদ তখন টাকার সুটকেস দেখিয়ে রেগে বলে, এত টাকা কোথা থেকে আনলি বল? আসলে ফিদা এই পুরো দলের আড়ালে আরেকটা পার্টির সাথে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল, যেটা তারা কেউ জানত না। তার এই নীরবতা আর হাসি দেখে মানু রেগে গিয়ে একটা চর মারে। কিন্তু অবাক করার মতো বিষয়, ফিদাও সঙ্গে সঙ্গে পাল্টা চর বসিয়ে দেয়। মানু একেবারে ক্ষেপে যায়। সে এমনভাবে মারধর্ষণ করে যেন আর বাঁচার উপায় নেই ফিদার। কিন্তু ফিদা আশ্চর্যভাবে একদম চুপচাপ সব সহ্য করতে থাকে, যেন কিছুই যায় আসে না তার। অরবিন্দ সব কিছু দেখে থমকে যায়। তার মাথায় কিছুই ঢুকছে না, এখানে আসলে চলছে কি? ঠিক তখনই রিশাদ মানুকে থামায়। পাগল হয়ে গেছিস? ওকে এখন মারলে চলবে না, ও মরলে আমরা জর্জের খোঁজ পাব না। তারপর রিশাদ ফিদার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তোর ব্লাড গ্রুপ তো আমরা জানি, শুধু এই ছেলেটার রিপোর্টটা আসুক, তারপর তোদের দুজনকেই কেটে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেব। এতদিন তুই অন্যদের অঙ্গ বিক্রি করেছিস, এবার তোর পালা। এই কথার পরেই ধীরে ধীরে পুরো রহস্যের জট খুলতে শুরু করে। মানু আর রিশাদ বাইরে চলে গেলে রিশাদ আবার শান্ত গলায় ফিদাকে জিজ্ঞেস করে জর্জের কথা, কিন্তু ফিদা এবারও চুপ। রিশাদ ঠান্ডা স্বরে হুমকি দিয়ে বলে, মুখ খুলবি না? ঠিক আছে, খেয়ে নে, তারপর মৃত্যুর জন্য প্রস্তুত থাক। তো রিশাদ বাইরে আসতেই বানু জিজ্ঞেস করে, কিরে, কিছু বলল? রিশাদ মাথা নাড়ে, না, মুখই খুলছে না। তখন বানু একটু ভেবে বলে, আমি যতদূর জানি জর্জ ফিদাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। যদি সে জানতে পারে ফিদা এখানে আটকা, তাহলে নিশ্চয়ই উদ্ধার করতে আসবে। ব্যাস, ওকে আমি এমনভাবে মারব যেমনটা ও জসিকে মেরেছিল। এরপর লোকজন জর্জের খোঁজে বেরিয়ে যায় আর রিশাদকে পাহারায় রেখে যায়, কোনো সমস্যা হলে যেন ফোন দেয়। এদিকে ফিদা আর অরবিন্দের সিনে দেখা যায় ফিদার অবস্থা টেনশনে আরও খারাপ হয়ে যাচ্ছে। অরবিন্দ পানির বোতল এগিয়ে দিয়ে বলে, এইটা খেয়ে নাও। এরপর সে হাত ধোয়ার জন্য বেসিনের দিকে গেলে ফিদা অবাক হয়ে তাকায়। এই লোক তো ল্যাংড়া ছিল, এখন স্বাভাবিকভাবে হাঁটছে কিভাবে?
অরবিন্দ হাত ধুয়ে ফিরে আসতেই ফিদা জিজ্ঞেস করে, তোমার পা ভালো হয়ে গেল কিভাবে? অরবিন্দ একটু থেমে বুঝতে পারে সে আসলে স্বাভাবিকভাবেই হাঁটছিল, যেটা ফিদার চোখে ধরা পড়ে গেছে। তারপর আর কিছু না ভেবে সে নিজের পায়ের আসল গল্পটা খুলে বলে। ফ্ল্যাশব্যাকে চলে যায় তার ছোটবেলার সময়ে। সে বলে এই খেলায় সে এত দক্ষ ছিল যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সিলেক্ট হয়েছিল, কিন্তু প্র্যাকটিসের সময় তার পা ফ্র্যাকচার হয়ে যায় আর সে আর খেলতে পারে না। সেই আঘাত আর হতাশা থেকে সে নিজের পায়ের উপরই ক্ষোভ তৈরি করে, এমনকি একসময় সেটা ব্যবহার না করার সিদ্ধান্তও নিয়ে ফেলে। এখন বোঝা যায় অরবিন্দ আসলে কোনো পঙ্গু মানুষ না, সে পুরোপুরি সক্ষম একজন ব্যক্তি। শুধু অতীতের মানসিক আঘাতই তাকে এমন করে তুলেছিল। ফিদা বুঝতে পারে সে ভুলভাবে ভেবেছিল, আর বুঝতেই তার চোখে অন্য পরিকল্পনা চলে আসে। সে টাকার লোভ দেখিয়ে বলে, দেখো অরবিন্দ, এখানে 2টা সুটকেস ভর্তি টাকা আছে। আমি ভাবছি এর একটা তোমাকে দেব, কিন্তু শর্ত হলো তুমি আমাকে এখান থেকে নিরাপদে বের করে দেবে, আর জর্জের বডি নিয়ে কি করেছ সেটা বলবে। অরবিন্দ কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় পথে পুলিশ চেকপোস্ট বসেছিল। অরবিন্দ সেটা দেখে ডান দিকে মোড় নিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়, কারণ সে আগে থেকেই জানত তার স্ত্রী তখন বাড়িতে নেই, সে হাসপাতালে গেছে। এই সুযোগে অরবিন্দ জর্জের বডিটা নিজের বাথরুমে লুকিয়ে রাখে। পরে যখন আবার স্বাভাবিকভাবে ফিরছিল তখনই সে পুলিশ চেকপোস্টে পড়ে যায়। তাই গাড়ি তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। এটাই রহস্যের আসল কারণ। বর্তমানে ফিরে দেখা যায় অরবিন্দ আর ফিদা পালানোর প্ল্যান করছে। হঠাৎ করেই ফিদা চিৎকার শুরু করে, না অরবিন্দ, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও। চিৎকার শুনে পাশের রুম থেকে রিশাদ দৌড়ে আসে। এসে দেখে ফিদা আহত অবস্থায় মেঝেতে পড়ে আছে, কিন্তু অরবিন্দ কোথায়? ঠিক তখনই অরবিন্দ হঠাৎ সামনে আসে, আর ফিদা হিরো স্টাইলে সিগারেট টানতে থাকে। অরবিন্দ জিজ্ঞেস করে, কি হলো, পালাবে না নাকি? ফিদা হালকা হাসি দিয়ে বলে, যাব, তবে যাওয়ার আগে নিশ্চিত করেই যাব যাতে বাইরে গিয়ে আর কোনো ঝামেলা না থাকে, কেউ যেন পিছু না করতে পারে। এদিকে মানু বারবার রিশাদের নাম্বারে ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। সে বুঝে যায় কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই দ্রুত সেখানে ফিরে আসে। ফিদা তখন অরবিন্দকে উস্কাতে থাকে, এই লোকটাই তোমাকে ধরেছিল, এই পিস্তলটা নাও, ওকে শেষ করে দাও। অরবিন্দ রেগে গিয়ে পিস্তলটা হাতে নেয়, কিন্তু সে জীবনে কখনো বন্দুক চালায়নি। হাত কাঁপতে থাকে। ঠিক সেই সুযোগে ফিদা বলে, আমি বলেছিলাম না, যাওয়ার আগে সব শেষ করে যেতে হয়, যাতে পিছু না থাকে। তারপর অরবিন্দ খোলা সুটকেস থেকে শুধু ওই পরিমাণ টাকা নেয় যতটা তার মেয়ের অপারেশনের জন্য দরকার ছিল। ঠিক তখনই বাইরে আসে এই পুরো গ্যাংয়ের মূল হোতা ডক্টর ক্যান। অরবিন্দ তাকে মেরে ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। ভিতরে ফিদা মানুকে শেষ করে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। তখন সে দেখে অরবিন্দের মানি ব্যাগটা পড়ে আছে, ভেতরে একটা ফ্যামিলি ছবি। কিন্তু অবাক করার মতো বিষয়, ছবির অরবিন্দ আর এই অরবিন্দ একেবারে আলাদা। এই নতুন রহস্যের মাঝেই গল্পটা শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কেমন লাগলো জানি না, তবে এটা বানাতে আমার সত্যি অনেক কষ্ট হয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। ইনশাল্লাহ সামনে নিয়মিত ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।